ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। স্মার্ট ইংলিশ 24 এর আরো একটি ভিডিও লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব ভয়েস চেঞ্জ। আই হোপ লেসনটি সবার কাছে অনেক ভালো লাগবে। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ভয়েস, অর্থাৎ ভয়েস কি। এটা আমাদের কম বেশি সবারই জানা আছে। ভয়েস ইজ দ্য মোড অফ এক্সপ্রেসিং আ থট, অ্যান আইডিয়া অর সিম্পলি আ সেন্টেন্স। অর্থাৎ সহজ কথায় ভয়েস হচ্ছে ক্রিয়া প্রকাশের ধরন, অর্থাৎ মনের ভাব আমরা দুভাবে প্রকাশ করতে পারি। সেই প্রকাশ করার যে ধরনটা সেটাই হচ্ছে ভয়েস। ভয়েস দুই প্রকার, এটা আমাদের সকলেরই জানা আছে। দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট ডাজ সামথিং, হিয়ার দ্য ফোকাস ইজ অন দ্য ডুয়ার। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস দিয়ে বোঝায় সাবজেক্ট কোনো কাজ করে, অর্থাৎ হু ডাজ, এখানে ফোকাসটা হচ্ছে সাবজেক্টের উপরে। প্যাসিভ ভয়েস বোঝায় সামথিং ইজ ডান, এখানে ফোকাসটা হচ্ছে অন দ্য অ্যাকশন, অর্থাৎ হোয়াট ইজ ডান। কাজটা হচ্ছে ফোকাস, কাজটা কে করছে দ্যাটস নট সো ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ ভয়েসের একটা এক্সাম্পল হতে পারে ক্যাটস কিল র‍্যাটস, অর্থাৎ বিড়াল ইঁদুর মারে, এখানে ইঁদুরকে কে মারে সেটা হচ্ছে বিষয়। আর প্যাসিভ হচ্ছে র‍্যাটস আর কিলড বাই ক্যাটস, ইঁদুরকে মারা হয় বিড়ালের দ্বারা, এমনটা বোঝানো হচ্ছে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস denotes subject performs the action and passive voice denotes subject receives the action. আমরা একটা एग्जांपल দেখতে পাচ্ছি, she writes a letter, এখানে she হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, write হচ্ছে অ্যাকশন, অর্থাৎ write হচ্ছে ভার্ব। এই কাজটা কে করছে? she করছে, সাবজেক্ট করছে, অর্থাৎ সে হচ্ছে ডুয়ার অফ ভার্ব। প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভ ভয়েস ইজ ইউজড টু এক্সপ্রেস দ্যাট সাবজেক্ট ডাজ সামথিং, উই হ্যাভ অলরেডি লার্নড ইট। প্যাসিভ ভয়েস ইজ ইউজড টু express that something is done by the subject. এবার আমরা শিখব প্যাসিভ ভয়েস কে পরিবর্তন করতে গেলে আমাদের কতগুলো বিষয় সম্পর্কে খুব স্পষ্ট ধারণা থাকতে হবে, যার একটি হচ্ছে হাউ টু চেঞ্জ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। সাবজেক্টকে কিভাবে অবজেক্ট এবং অবজেক্টকে কিভাবে সাবজেক্টে পরিবর্তন করতে হবে, আমরা এখন সেই বিষয়টি শিখছি। সাবজেক্ট পজিশনে আমরা দেখতে পাচ্ছি আই এবং তার অবজেক্ট মি। ইন দ্য সেম ওয়ে উই, আস, ইউ, ইউ, হি, হিম, শি, হার, দে, দেম এন্ড দেয়ার ভাইস ভার্সা। অর্থাৎ সাবজেক্টের জায়গায় আই থাকলে আমরা অবজেক্ট হিসেবে মি লিখব, আবার মি থাকলে সেটাকে সাবজেক্ট করার সময় আমরা আই লিখব, এভাবে চেঞ্জ করতে হবে। ইফ দ্য সাবজেক্ট ইজ আ প্রোনাউন, এখানে আমরা যে সাবজেক্ট গুলোকে দেখতে পাচ্ছি সবগুলো সাবজেক্টই ছিল প্রোনাউন। ইট চেঞ্জেস বোথ ইটস ফর্ম অ্যান্ড পজিশন। সাবজেক্ট প্রোনাউন হলে সেটা তার ফর্ম এবং পজিশন দুটোই পরিবর্তন করবে। পজিশন মিন্স সাবজেক্ট হিসেবে ছিল প্রোনাউনটি, সেটি অবজেক্টের জায়গায় চলে যাবে, অথবা অবজেক্টের জায়গায় ছিল সেটা তার অবস্থান পরিবর্তন করে সাবজেক্টের জায়গায় চলে আসবে, এবং সাথে ফর্মটাও পরিবর্তন হবে, আই থেকে মি হয়ে যাবে, মি থেকে আই হয়ে যাবে। বাট ইফ দ্য সাবজেক্ট ইজ আ নাউন, সাবজেক্টটা যদি কোনো নাউন হয় তাহলে এই নাউনটা শুধুমাত্র তার পজিশনটা পরিবর্তন করবে, কোনো ফর্ম পরিবর্তন হবে না। অর্থাৎ নাউনগুলোর কোনো ফর্ম পরিবর্তন হয় না, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা দেখব ইউজ অফ অক্সিলারি ভার্বস ইন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বের ব্যবহার কিভাবে করতে হয়, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এটা সবাইকেই মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা দু একটা নিয়ে কথা বলবো, যার একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা যে ভার্ব দেখতে পাবো সেটা হচ্ছে ডু, ডাজ অর সিম্পলি ভি1, যেটাই থাকুক। প্যাসিভ করতে গেলে আমাদের বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে এম, ইজ বা আর ব্যবহার করতে হবে। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসেবে দেখব এম, ইজ, আর, এবং প্যাসিভ করতে গেলে এম বিং, ইজ বিং, আর বিং। অর্থাৎ এখানে সহজ কথায় আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস টেন্স করতে গেলে অক্সিলারি ভার্বের পরে একটা বিং অতিরিক্ত যুক্ত করতে হবে। এভাবে প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এবার আমরা দেখব হাউ টু চেঞ্জ
অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস। খুব মনোযোগ দিয়ে তোমরা এগুলো দেখবে। অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করতে গেলে উই নিড টু ফলো অনলি 5 স্টেপস। আমাদেরকে 5টি ধাপ অতিক্রম করতে হবে। বি কেয়ারফুল, এই 5টি ধাপ মনে রাখতে পারলেই অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জ নিয়ে কারো কোনো ধরনের সমস্যা থাকবে না। স্টেপ নাম্বার 1, অবজেক্ট বিকামস সাবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। স্টেপ 2, অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স। অর্থাৎ আমাদেরকে খেয়াল করতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে এবং তার সাবজেক্ট কি, সেই অনুসারে আমাদেরকে একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। স্টেপ নাম্বার 3, পাস্ট পার্টিসিপল। যে মেইন ভার্বটি থাকবে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। স্টেপ নাম্বার 4, বাই অ্যাজ আ প্রিপোজিশন। প্রিপোজিশন হিসেবে আমরা একটা বাই ব্যবহার করব, তবে আদার প্রিপোজিশনস লাইক টু, অ্যাট, ইন, উইথ, ফর এটসেট্রা মে অলসো বি ইউজড। অর্থাৎ বাই ছাড়া অন্যান্য কিছু প্রিপোজিশনও ব্যবহৃত হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যেমন টু, অ্যাট, ইন, উইথ, ফর ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। এন্ড লাস্ট স্টেপ নাম্বার 5 হচ্ছে সাবজেক্ট বিকামস অবজেক্ট। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় খেয়াল করো, একবারে শুরুতে স্টেপ নাম্বার 1 এ ছিল অবজেক্ট বিকামস সাবজেক্ট এবং লাস্ট কাজটা হচ্ছে সাবজেক্ট বিকামস অবজেক্ট। লেটস সি সাম এক্সাম্পল। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে আরো ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করি। দ্য ফার্স্ট ওয়ান, আই লাভ মাই কান্ট্রি। এখানে সেন্টেন্সটার পরিচয় আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব এবং মাই কান্ট্রি এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এখানে একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, একটা অবজেক্ট রয়েছে। তাহলে এটার প্যাসিভটা কি হবে? হোয়াট ইজ প্যাসিভ? শোজ দ্য অ্যাকশন। আমরা তাহলে একটু বোঝার চেষ্টা করি। আমরা 1 নাম্বার স্টেপ হিসেবে শিখেছিলাম অবজেক্ট বিকামস সাবজেক্ট। তো অবজেক্ট মাই কান্ট্রি 1 নাম্বার স্টেপে খেয়াল করো মাই কান্ট্রিটাকে নিয়ে আসা হয়েছে সাবজেক্টের জায়গায়। স্টেপ নাম্বার 2 ছিল অক্সিলারি ভার্ব as it is present indefinite tense। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে একটা is ব্যবহার করলাম, কারণ মাই কান্ট্রি হচ্ছে সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভার্ব is। স্টেপ নাম্বার 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব। এখানে ভার্বটা ছিল লাভ, তার পাস্ট পার্টিসিপল হিসেবে লাভড। এবং স্টেপ নাম্বার 4 ছিল প্রিপোজিশন। প্রিপোজিশন হিসেবে আমরা বাই ব্যবহার করার কথা বলেছি। এন্ড লাস্ট যেটা 5 নাম্বার সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে আসবে। সাবজেক্ট ছিল আই, সেটা অবজেক্ট হয়ে এখানে মি হয়েছে। তাহলে দেখো এই 5টি স্টেপের মাধ্যমে কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসের পরিবর্তনটা খুব সহজেই হয়ে যাচ্ছে। আমরা আরো কয়েকটি एग्जांपल দেখব। পে অ্যাটেনশন। নোটিস the next sentence we can see she feeds the duck। এই বাক্যটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি, she হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, feeds হচ্ছে ভার্ব and the ducks হচ্ছে অবজেক্ট। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটার প্যাসিভ কি হবে? হোয়াট ইজ প্যাসিভ? তো আমাদের 1 নাম্বার কাজটা হচ্ছে অবজেক্ট the ducks এটাকে আমরা সাবজেক্ট পজিশনে নিয়ে আসলাম। স্টেপ নাম্বার 2, এখানে আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তার আগে আমরা দেখে নিচ্ছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are। আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ডাকস, যেহেতু এটা প্লুরাল এর সাথে আমরা are ব্যবহার করব, দ্য ডাকস are। স্টেপ নাম্বার 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমাদের ভার্বটা ছিল ফিড, ফিড এর পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা ফেড ব্যবহার করব। স্টেপ নাম্বার 4 এ বসবে প্রিপোজিশন এবং প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করা হলো। এন্ড স্টেপ নাম্বার 5 হচ্ছে সাবজেক্ট হিসেবে she ছিল, সেটা যখন অবজেক্ট হবে তখন সেটা হার হয়ে যাবে। এন্ড দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্য ডাকস আর ফেড বাই হার। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে। এখানে আমরা আরো দুটো एग्जांपल দেখব অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। অ্যাক্টিভে রয়েছে someone delivers the mail every day। খেয়াল করো someone হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, delivers এটা হচ্ছে ভার্ব, the mail হচ্ছে অবজেক্ট এন্ড এভরিডে হচ্ছে একটা টাইম বোঝানো হচ্ছে। তো আমাদের কাজ যেটা সেটা হচ্ছে প্যাসিভ করার সময় আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট পজিশনে নিয়ে আসবো এবং অবজেক্টটা হচ্ছে দ্য মেইল। প্যাসিভের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে অবজেক্ট দ্য মেইল সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল দ্য মেইল and it is present indefinite tense। এটাও যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সুতরাং আমরা অক্সিলারি ভার্ব হিসেবে is ব্যবহার করব, কারণ দ্য মেইল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচিত হবে। 3 নম্বর স্টেপ পাস্ট পার্টিসিপল। আমাদের ভার্বটা ছিল হচ্ছে delivers,
তার পাস্ট পার্টিসিপল হিসেবে ডেলিভার্ড ব্যবহৃত হলো। স্টেপ নাম্বার 4 এখানে বাই এসেছে এবং স্টেপ নাম্বার 5 এ বাই এর পরে সামওয়ান অর্থাৎ সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে আসা হয়েছে, শেষে এভরিডে শুধু ওর সাথে জুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ দ্য মেইল ইজ ডেলিভার্ড বাই সামওয়ান এভরিডে। অ্যানাদার এক্সাম্পল, সামওয়ান ক্লিনস মাই রুম। এখানে আমরা দেখতে পাচ্ছি সামওয়ান এই বাক্যের সাবজেক্ট, ক্লিনস হচ্ছে ভার্ব এন্ড মাই রুম হচ্ছে অবজেক্ট। প্যাসিভের বেলায় মাই রুম যেহেতু অবজেক্ট সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, দেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে একটা ইজ ব্যবহার করা হয়েছে। থার্ড স্টেপে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে ক্লিনড। ফোর্থ স্টেপে প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করা হয়েছে এবং ফিফথ স্টেপে সাবজেক্ট ছিল সামওয়ান, সেই সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে আসা হয়েছে। আই থিংক এই বিষয়গুলো এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়েছে। সি সাম আদার এক্সাম্পলস। দ্য ক্যাট ড্র্যাঙ্ক দ্য মিল্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যাট ড্র্যাঙ্ক দ্য মিল্ক, একটু পরিবর্তন রয়েছে, সেটি হচ্ছে আগের যে এক্সাম্পল গুলো আমরা শিখেছি সেগুলো ছিল সবগুলো প্রেজেন্ট টেন্সের অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার আমরা যে এক্সাম্পলটা দেখছি সেখানে একটু পরিবর্তন রয়েছে, এবার এক্সাম্পলটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের অর্থাৎ ভার্বটা হচ্ছে ড্র্যাঙ্ক, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে প্যাসিভটা কি হবে? প্যাসিভটা একই রকম হবে, শুধু একটু পরিবর্তন রয়েছে, চলো আমরা সেটা দেখি। এখানে আমাদের এক নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্ট ছিল দ্য মিল্ক, তাহলে এক নাম্বার হচ্ছে দ্য মিল্ক, এটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসলাম। সেকেন্ড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব অ্যাজ ইট ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব, তাহলে সেকেন্ড অপশন হচ্ছে ওয়াজ, দ্য মিল্কের সাথে অবশ্যই ওয়াজ হবে। থার্ড স্টেপ হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব, ভার্বটা ছিল ড্র্যাঙ্ক, তাহলে ড্র্যাঙ্ক এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাঙ্ক। নেক্সট হচ্ছে একটা প্রিপোজিশন হিসেবে বাই এবং ফিফথ স্টেপে হচ্ছে সাবজেক্টটা চলে যাবে অবজেক্টের জায়গায়, সেটা সাবজেক্ট ছিল দ্য ক্যাট, সেটা চলে গেল অবজেক্টের জায়গায়, অর্থাৎ দ্য মিল্ক ওয়াজ ড্রাঙ্ক বাই দ্য ক্যাট। অ্যানাদার এক্সাম্পল, দ্য কার্পেন্টার স্যান্ডেড দ্য উড। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে দ্য কার্পেন্টার, স্যান্ডেড হচ্ছে ভার্ব এন্ড দ্য উড হচ্ছে অবজেক্ট। যথারীতি আমরা প্যাসিভ করার সময় দ্য উড যেহেতু অবজেক্ট এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, দ্য উড, এটা পাস্ট টেন্স হওয়ার কারণে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে একটা ওয়াজ ব্যবহার করা হয়েছে এবং স্যান্ডেড এটাই পাস্ট আবার এটাই পাস্ট পার্টিসিপল, সেটা ব্যবহৃত হলো। তারপরে প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহৃত হয়েছে এবং শেষে সাবজেক্ট হিসেবে দ্য কার্পেন্টার ছিল, এই কার্পেন্টার এবার প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সাম ইম্পর্টেন্ট থিংস টু বি রিমেম্বার্ড, আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আমরা একটু দেখার চেষ্টা করি। ফর কন্টিনিউয়াস টেন্সেস বিং ইজ অ্যাডেড বিফোর V3, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যদি কোনো কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় অতিরিক্ত হিসাবে একটি বিং ব্যবহার করতে হবে V3 এর আগে। এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, খেয়াল করো দে হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, ভার্ব হচ্ছে প্লেইং আর প্লেইং এন্ড অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে আমাদের এক নম্বর কাজ যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ফুটবল সাবজেক্টের জায়গায় চলে আসবে, ফুটবল। দেন অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ, এখানে লক্ষণীয় দে এর কারণে এখানে ভার্বটা আর ছিল, দে আর, কিন্তু এবার তো আমাদের বাক্যের সাবজেক্ট ফুটবল, ফুটবলের সাথে হয়েছে ইজ, ফুটবল ইজ। আমরা বলেছিলাম একটা অতিরিক্ত কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে অতিরিক্ত একটা বিং যুক্ত করতে হবে, এই সেই বিংটি আমরা ব্যবহার করলাম। তারপরে পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, এখানে বলা হয়েছিল পাস্ট পার্টিসিপলের আগে, হ্যাঁ পাস্ট পার্টিসিপলের আগেই সেটা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বি ভার্ব এবং পাস্ট পার্টিসিপলের মাঝামাঝি জায়গায় আমরা বিংটাকে ব্যবহার করব। নেক্সট হচ্ছে প্রিপোজিশন এবং সাবজেক্ট ছিল দে, সেই দেটা অবজেক্ট হয়ে দেম হয়েছে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। Another example, for perfect tense been is added before V3, আমরা একটু আগে দেখলাম কন্টিনিউয়াস টেন্সের বেলায় বিং ব্যবহার করতে হয়, যদি এটা পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা বিন ব্যবহার করব একই ভাবে। এখানে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে সেন্টেন্স অ্যাক্টিভ, পল হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, পল হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এখানে সাবজেক্ট হচ্ছে পল, হ্যাজ ব্রোকেন
এই দুটো মিলে হচ্ছে ভার্ব, দ্য গ্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের চিনতে আর অসুবিধা হচ্ছে না যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবজেক্টটাকে প্রথমে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, দ্য গ্লাস, তারপরে যথারীতি তার সাথে একটা হ্যাজ বসবে, এবং প্যাসিভ করার জন্য আমাদের আনতে হবে একটা বিন, যেহেতু পারফেক্ট টেন্সে একটা বিন বসাতে হবে। আমরা এখানে শিখেছি দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে ওই পাস্ট পার্টিসিপলটাই দেয়া থাকে, সো পরিবর্তন করার কোনো ঝামেলা নেই। ব্রোকেন বাই পল। আমরা আরো एग्जांपल শিখব, and that is for modal verbs। আমরা modal verbs গুলো তো অবশ্যই সবাই চিনি। যদি modal verbs থাকে সেক্ষেত্রে আমরা একটা বি যুক্ত করব V3 এর আগে। এখানে আমরা एग्जांपल-এ দেখতে পাচ্ছি we should help the poor। এই should হচ্ছে একটা modal verbs। তাহলে উত্তরটা যা হতে পারে সেটা হচ্ছে অবজেক্ট the poor, এই the poor কে আমরা সাবজেক্টে নিয়ে আসলাম, the poor, তার সাথে modal verbs যেটা থাকে, modal verbs এর কোনো পরিবর্তন হয় না, should, এবং তারপরে একটা বি যুক্ত করা হলো, তারপরে past participle হিসেবে helped by us, the poor should be helped by us। এবার আমরা দেখব আরেকটি সেন্টেন্স গোয়িং টু। এই গোয়িং টু আসলে মডেল হিসেবে ব্যবহৃত হয়। গোয়িং টু দিয়ে বোঝায় প্ল্যানস এন্ড ইন্টেনশনস, ভবিষ্যতে কোনো কিছুর পরিকল্পনা বা ইচ্ছা প্রকাশ করা হয়। গোয়িং টু যুক্ত বাক্যগুলোকে আমরা যখন প্যাসিভ করতে যাব তখন একইভাবে গোয়িং টু এর পরে শুধুমাত্র একটা বি যুক্ত করতে হবে, এতটুকুই আমাদের কাজ। দে আর গোয়িং টু স্টার্ট আ বিজনেস। তো এখানে আমরা অবজেক্ট পাচ্ছি আ বিজনেস। প্যাসিভ করার সময় আমরা এই আ বিজনেস অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসলাম, আ বিজনেস, তার সাথে যথারীতি একটা ইজ ব্যবহৃত হলো, আ বিজনেস ইজ গোয়িং টু বসলো, তার সাথে একটা বি, গোয়িং টু বি স্টার্টেড বাই, দের জায়গায় হয়ে গেল দেম। সো দ্য অ্যান্সার ইজ আ বিজনেস ইজ গোয়িং টু বি স্টার্টেড বাই দেম। আমরা এ পর্যন্ত যা শিখলাম, আই হোপ দিস ইজ ক্লিয়ার। নাও আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা শিখেছি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, কিন্তু প্যাসিভ ভয়েসে উইথ ডাবল অবজেক্ট, অর্থাৎ একটা অ্যাক্টিভ ভয়েসে যদি একাধিক অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কোন অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, সেটাই হচ্ছে আমাদের এবারের বিষয়টি। সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। যখন এ ধরনের সিচুয়েশন আমরা ফেস করব তখন একটা বিষয় মনে রেখো যে ডাবল অবজেক্ট বা দুটো অবজেক্ট যদি থাকে, এই দুটো অবজেক্টের মধ্যে সবসময় একটা অবজেক্ট থাকবে ব্যক্তিবাচক এবং আরেকটা অবজেক্ট ব্যক্তিবাচক থাকবে না। আমরা বস্তুবাচক বা অন্য কিছু বলতে চাচ্ছি না, অন্য কিছু হতে পারে, তবে একটা ব্যক্তিবাচক আরেকটা অব্যক্তিবাচক। আমরা যে কাজটা করব খুব সহজ ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে ব্যক্তিবাচক যে অবজেক্টটা আমরা সবসময় এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এই সেন্টেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আজ, এটা একটা অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, এবং ইংলিশ হচ্ছে আরেকটা অবজেক্ট যেটা ব্যক্তিবাচক না। তো আমরা ব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে আজ, সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, অর্থাৎ সেটাকে যদি সাবজেক্ট করি আজকে, তাহলে দেখো এখানে উই হয়ে গেল। তাহলে উই, যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল এবং সে কারণে উই এর সাথে আর ব্যবহার করা হলো, উই আর। 3 নম্বর স্টেপে ভার্বের পাস্ট পার্টিসিপল টিচের পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা টট ব্যবহার করলাম, টট। এই পাস্ট পার্টিসিপল ব্যবহার করার পরে যে আরেকটা অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকে বসিয়ে দিতে হবে। নেক্সট হচ্ছে বাই প্রিপজিশন হিসেবে, তারপরে সাবজেক্ট হিসেবে হি ছিল, সেটা পরিবর্তন হয়ে হিম, এন্ড উই আর টট ইংলিশ বাই হিম। এভাবে আমরা ডাবল অবজেক্ট যুক্ত বাক্যগুলোকে প্যাসিভ করতে পারবো। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এবার এক্সাম্পলস অফ অল ভয়েসেস, সবগুলো ভয়েসের আমি একটা করে এক্সাম্পল দিয়েছি, যাদের প্রয়োজন হয় তারা ভিডিওটা পজ করে এগুলো তোমাদের সুবিধা মতো দেখে নেওয়ার চেষ্টা করবে, দেন ইউ উইল মেক এভরিথিং ক্লিয়ার। এবার আমরা শিখব প্যাসিভ ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়, এটা অনেক সহজ, একেবারেই অ্যাক্টিভ ভয়েসের মতো। বাট আমরা একটা বিষয় তো সবাই জানি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্যটা কোথায়। পার্থক্য হচ্ছে ইউজ অফ অক্সিলিয়ারি ভার্ব। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি তখন অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার করতে হয়, বাট যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি তখন সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার করতে
হয়। এইটুকু কথা মনে রাখলেই আমাদের পক্ষে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করা একেবারেই সহজ হয়ে যাবে। অর্থাৎ সবসময় মাথায় রাখবে যে অক্সিলারি ভার্বটা যেন সাবজেক্টের আগে থাকে, আর কোথাও কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না। এখানে বলা হচ্ছে if the question in the active voice begins with a helping verb, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটা যদি কোনো একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে তার প্যাসিভ ভয়েসটাও অবশ্যই সুইটেবল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। অন দ্য আদার হ্যান্ড, যদি অ্যাক্টিভ ভয়েসটা কোনো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে প্যাসিভ করার সময় সেই ভয়েসটাও কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই শুরু হবে। আমরা এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর দে প্লেইং ফুটবল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ভয়েসটা একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমাদের কাজ হচ্ছে অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে রাখা। তবে ভয়েসের যে মূল ব্যবহার সেখান থেকে আমাদের চলে আসার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমরা শিখেছি আমাদের প্রথম কাজ হিসেবে অবজেক্ট ব্যবহার করতে হয়। তাহলে আমরা যখন এটাকে প্যাসিভ করতে যাব তখন আমাদেরও সেই কাজটাই করতে হবে, অর্থাৎ ফুটবলটা হবে বাক্যের সাবজেক্ট। তাহলে ফুটবল, এখন এই কাজটুকু মনে মনে আমরা একটু মিলিয়ে নিব। ফুটবলের সাথে আমরা তো একটা অক্সিলারি ভার্ব অবশ্যই ব্যবহার করব। সেই অক্সিলারি ভার্বটা কি? ফুটবলের সাথে আমরা যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব সেটা হচ্ছে ইজ। ফুটবল ইজ, জাস্ট এই জায়গাটাই আমরা একটু পরিবর্তন করে নিব, যে ফুটবল ইজ না হয়ে এবার আমাদের কাজটা হচ্ছে ওই ইজটাকে ফুটবলের আগে প্লেস করা। তাহলে ফুটবল ইজ না লিখে আমরা জাস্ট লিখবো ইজ ফুটবল। খেয়াল করো, অক্সিলারি ভার্বটা এবার সাবজেক্টের আগে চলে গেল, ইজ ফুটবল। তারপরে আর সমস্যা নেই। থার্ড ছিল, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস টেন্স, আমরা একটা বিং লিখে নিব। তারপরে পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লে, পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে একটা প্রিপোজিশন হিসেবে বাই, এবং দে ছিল সাবজেক্ট, দে হয়ে গেল দেম। ইজ ফুটবল বিং প্লেড বাই দেম। ক্লিয়ার? ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। এবং সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইজ শি রাইটিং আ লেটার, এখানেও একটা কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দেওয়া হয়েছে এন্ড স্টার্টস উইথ অ্যান অক্সিলারি ভার্ব। তো এখানে অবজেক্ট হচ্ছে আ লেটার, আর লেটারের সাথে আমরা যথারীতি ওই ইজটাকেই ব্যবহার করব, অর্থাৎ আ লেটার ইজ। বাট পরিবর্তনটা আমরা করে নেই, যেহেতু ইন্টারোগেটিভ, আ লেটার ইজ না লিখে আমরা জাস্ট ইজ আ লেটার এটা দিয়ে সেন্টেন্সটাকে শুরু করি। ইজ আ লেটার, তারপরে কন্টিনিউয়াস হওয়ার কারণে আমরা একটা বিং যুক্ত করে নিলাম, ইজ আ লেটার বিং। রাইট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, তারপরে প্রিপোজিশন হিসেবে একটা বাই, তারপরে শি ছিল সাবজেক্ট, এই শি পরিবর্তন হয়ে আমরা হার করলাম। দেখো ব্যাপারগুলো কত সহজে আমাদের হয়ে যাচ্ছে। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি দিস সেন্টেন্স অলসো স্টার্টস উইথ অ্যান অক্সিলারি ভার্ব, এবং সেই ভার্বটা হচ্ছে হ্যাভ, অর্থাৎ হ্যাভ দিয়ে শুরু হয়েছে। তারপরে ডান রয়েছে, অর্থাৎ আমরা বুঝতেই পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। এবং আমরা আগেই শিখেছি পারফেক্ট টেন্সের যখন আমরা এক্সাম্পল করব তখন আমাদেরকে অতিরিক্ত হিসেবে একটা বিন ব্যবহার করতে হবে। তো সেটা হচ্ছে পরের কথা। আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করি। অবজেক্ট হচ্ছে ইওর হোমওয়ার্ক, এই ইওর হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট, এটা হয়ে যাবে বাক্যের সাবজেক্ট। ইওর হোমওয়ার্ককে আমরা যদি সাবজেক্ট হিসেবে মনে মনে কল্পনা করি, তাহলে তার সাথে অক্সিলারি ভার্বটা কি হবে? ইওর হোমওয়ার্ক হ্যাজ, এটা হওয়ার কথা। তো যেহেতু আমরা অক্সিলারি ভার্বটা পেয়ে গিয়েছি, এবার সাবজেক্টের আগে হ্যাজটাকে বসিয়ে নিচ্ছি না কেন? তাহলে হ্যাজ ইওর হোমওয়ার্ক, হ্যাজ ইওর হোমওয়ার্ক। তারপরে আমরা একটা বিন ব্যবহার করব, পারফেক্ট টেন্সে একটা বিন ব্যবহার করতে হয় আমরা জানি, বিন। তারপরে পাস্ট পার্টিসিপল তো দেয়াই আছে, ডান বাই ইউ। সো হ্যাজ ইওর হোমওয়ার্ক বিন ডান বাই ইউ। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। তো আমরা দেখতে পাচ্ছি আসলে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের মধ্যে শুধু একটুই পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে শুধুমাত্র সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে, এছাড়া আর কোনো পার্থক্যই নেই। তো এইটুকু চেঞ্জ আমরা নিশ্চয়ই করতে পারবো। একটা ইম্পর্টেন্ট নোট এখানে রয়েছে, সেটা আমরা একটু জেনে নেই। কি সেই ইম্পর্টেন্ট নোটটা? when an interrogative sentence is changed into passive voice, do, does are changed into is, are, am, and did is changed into was, were। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি সহজ কথায়। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যদি ডু, ডাজ অথবা ডিড দিয়ে শুরু হয়, অর্থাৎ ডু, ডাজ বা ডিড যদি অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়, তাহলে প্যাসিভ করার সময় ওই ডু বা ডাজের পরিবর্তে আমরা am, is বা আর লিখব। এবং যদি ডিড দিয়ে শুরু হয়, যেহেতু পাস্ট টেন্স, তাহলে ডিড এর পরিবর্তে আমরা was বা were
লিখব, এইটুকুই বোঝানো হয়েছে এখানে। আমরা একটা एग्जांपल দেখি, সেখানে কি বলা হয়েছে। দ্য সেন্টেন্স সেজ ডু ইউ স্পিক ইংলিশ। খেয়াল করো, ডু দিয়ে বাক্যটা শুরু হয়েছে এবং এই ডুটা হচ্ছে অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ডু যেহেতু প্রেজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, আমরা এটাকে প্যাসিভ করতে গেলে এর সাথে কি লিখতে পারি? am লিখতে পারি, is লিখতে পারি, are লিখতে পারি। সেটা হচ্ছে ডিপেন্ডিং অন দা সাবজেক্ট। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট রয়েছে ইউ। ইউ এর সাথে তো আমরা is বা am লিখতে পারি না। ইউ এর সাথে একটা ভার্বই লিখতে পারবো, সেটা হচ্ছে are। তাহলে ইউ এর সাথে আমরা আর লিখব, ইউ আর। কিন্তু আমাদের কাজ তো যেহেতু ইন্টারোগেটিভ করা, সেহেতু আরটাকে ইউ এর পরে না লিখে আগে লিখব, অর্থাৎ আর ইউ, এরকম হওয়ার কথা। তো কিন্তু সেটা না, এখানে হচ্ছে আমাদের সাবজেক্টটা হচ্ছে ইংলিশ, তাই তো? ইংলিশ, যেহেতু ইংলিশটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তাহলে ইংলিশের সাথে আমরা ব্যবহার করব ইজ। ইংলিশ ইজ না হয়ে ইজ ইংলিশ। খেয়াল করো, ইজ ইংলিশ স্পোকেন বাই ইউ, ইজ ইংলিশ স্পোকেন বাই ইউ। ওকে, আরেকটা एग्जांपल আমরা দেখতে চাই। এরকম ছিল সেন্টেন্সটা, ডিড হি বাই দা কার। এখানে সেন্টেন্সটা ডিড দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের বেলায় আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব বি ভার্ব হিসেবে। তো এখানে আমাদের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব দা কার, এবং দা কারের সাথে অবশ্যই ভার্বটা হয় ওয়াজ। দা কার ওয়াজ। আমরা শুধু একটু স্থানটা পরিবর্তন করে ওয়াজ দা কার এভাবে শুরু করব, ওয়াজ দা কার বট বাই হিম। ওকে, এবার আমরা দেখব WH ওয়ার্ড থাকলে আমরা কিভাবে সেই বাক্যগুলোর প্যাসিভ ভয়েস করতে পারি। WH ফ্যামিলি প্যাসিভ ভয়েস, এটাও খুবই সহজ। একই রকম করতে হবে, শুধুমাত্র WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডটাকে আমরা শুরুতে লিখে নিব। বাট অ্যাটেনশন, সেন্টেন্সটি হু দিয়ে শুরু হলে প্যাসিভ করার সময় উক্ত হু এর পরিবর্তে বাই হুম লিখতে হবে, অর্থাৎ হু চেঞ্জেস ইনটু বাই হুম। এবং হুম দিয়ে শুরু হলে হুমের পরিবর্তে হু লিখতে হবে, হুম ইকুয়াল টু হু। অ্যাটেনশন প্লিজ, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যদি হু দিয়ে শুরু হয় তাহলে তার প্যাসিভ ভয়েস শুরু হবে বাই হুম দিয়ে, আর অ্যাক্টিভ ভয়েস যদি হুম দিয়ে শুরু হয় তাহলে তার প্যাসিভ ভয়েস হবে হু দিয়ে। এই ছাড়া অন্য কোনো WH ওয়ার্ডের কোনো ধরনের পরিবর্তন হবে না। আমরা দেখব एग्जांपल, হু টট ইউ ইংলিশ। যথারীতি আমরা দেখতে পাচ্ছি হু দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে এবং আমরা বলেছিলাম হু দিয়ে শুরু হলে হু এর পরিবর্তে আমরা বাক্যের শুরুতেই বাই হুম ব্যবহার করব। তাহলে বাই হুম দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করলাম। এবার খেয়াল করো, টট ইউ ইংলিশ, এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ইউ, আরেকটা হচ্ছে ইংলিশ। ইউ এবং ইংলিশ, ইউ হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর ইংলিশ ব্যক্তিবাচক না। মনে পড়ে বলেছিলাম যখন দুটো অবজেক্ট থাকবে, দুটো অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট থাকবে ব্যক্তিবাচক, আরেকটা ব্যক্তিবাচক না। যেটা ব্যক্তিবাচক অবজেক্ট সেটাকেই আমরা শুরুতে ব্যবহার করব, অর্থাৎ বাই হুম। তারপরে এই যে ইউটা খেয়াল করো, এই ইউটাই কিন্তু বাক্যের সাবজেক্ট এবং ইউ এর সাথে ওয়্যার হওয়ার কথা, ওয়্যার বসেছে। কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল শিক্ষাটাই আমি বারবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। সো এই ওয়্যারটা ইউ এর আগে আমরা প্লেস করলাম, অর্থাৎ ইউটা যেহেতু বাক্যের সাবজেক্ট সেহেতু ওয়্যারটা বসবে সাবজেক্টের আগে। অন্যরকম হলে কিন্তু বাক্যটা অবশ্যই ভুল হবে। তাহলে ইউ যেহেতু সাবজেক্ট, ইউ এর আগে অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা ব্যবহার করলাম, দেন হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং তারপরে আরেকটা অবজেক্ট এখানে বসিয়ে দিলাম। বাই এর কোনো ঝামেলা নেই, কারণ বাইটা তো আমরা আগেই বসিয়ে নিয়েছি, দুইবার তো আর ব্যবহার করা যাবে না। অ্যানাদার एग्जांपल, whom did you call। বলেছিলাম whom দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েস শুরু হয় তাহলে তার প্যাসিভ করতে হলে who ব্যবহার করতে হবে। তো whom এর পরিবর্তে আমরা এখানে who ব্যবহার করলাম, আর যেহেতু এটা পাস্ট টেন্স এবং ডিড ছিল তাহলে who এর সাথে was, তারপরে পাস্ট পার্টিসিপল called, প্রিপোজিশন হিসেবে by এবং অবজেক্ট হিসেবে আমরা ইউ ব্যবহার করলাম, who was called by you। তো who দিয়ে আমরা একটা বাক্য দেখলাম, whom দিয়ে আমরা একটা বাক্য দেখলাম। who দিয়ে যে বাক্যটা ছিল সেটার প্যাসিভ by whom দিয়ে শুরু হয়েছে, whom দিয়ে যে বাক্যটা ছিল সেটার প্যাসিভ who দিয়ে শুরু হয়েছে। আমি বলেছি অন্য কোনো WH ওয়ার্ডের কোনো পরিবর্তন হবে না। how did you do it, এখানে আমরা খেয়াল করব এই সেন্টেন্সটা how দিয়ে শুরু হয়েছে, হাউটাকেও তো আমরা WH ওয়ার্ড হিসেবেই ব্যবহার করে থাকি। তাহলে হাউ এর পরিবর্তে কি হবে? আসলে হাউ এর পরিবর্তে হাউই হবে, যেহেতু কোনো WH ওয়ার্ড
হু এবং হুম ছাড়া অন্য কোনো ডব্লিউএইচ ওয়ার্ড যেহেতু পরিবর্তন হবে না, সুতরাং হাউ দিয়ে এটা স্টার্ট হোক, হাউ। তারপরে অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে, এখানে অবজেক্ট ছিল, দেখো অবজেক্ট আসলে কোথায় থাকে এটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। অবজেক্টটা আমরা পাবো মেইন ভার্বের পরে, মেইন ভার্বের পরে। এবং বন্ধুরা তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে একটা ডিড ছিল, একটা ডু ছিল, অর্থাৎ ডু এবং ডিড দুটো ভার্বই আমরা আসলে ডু ভার্ব হিসেবে চিনে থাকি, কিন্তু এই ডিড হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আর ডু হচ্ছে এখানে মেইন ভার্ব। আমরা বলেছিলাম ডু, ডাজ অথবা ডিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন কেবল তার পরিবর্তে এম, ইজ বা আর অথবা ওয়াজ, ওয়্যার ব্যবহার করতে হবে। ডিড যেহেতু অক্সিলারি ভার্ব, এই ডিড এর পরিবর্তে এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে, আর এখানে এই ডুটা হচ্ছে মেইন ভার্ব, সুতরাং মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল হিসেবে ডান ব্যবহৃত হয়েছে। হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। নেক্সট সেন্টেন্স, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তো ওয়ার্ড একটা ডব্লিউএইচ ওয়ার্ড, এটার তো আর কোনো পরিবর্তন হবে না। এন্ড ইট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একইভাবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আই হোপ বিষয়টা সবার কাছে এবার স্পষ্ট হয়েছে। এবং অবশ্যই অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পরিবর্তনে কারো কোনো সমস্যা হওয়ার কথা না বলে আমি আশা করি। এবার আমরা শিখব প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি, এটা অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। কারণ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা সবাই জানি যে এই সেন্টেন্স এক্সপ্রেসেস আ কমান্ড অর আ রিকোয়েস্ট অর অ্যান অ্যাডভাইস অর অ্যান এন্ট্রিটি, এইগুলো। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ সূচক বাক্য বলা হয়। আদেশ সূচক বাক্য বলা হলেও এটা দিয়ে যে সবসময় শুধু আদেশ বোঝায় ব্যাপারটা আসলে তা না। আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, নির্দেশ এগুলো বুঝিয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ আ ভার্ব, স্পেশালি মেইন ভার্ব, কোন একটা মেইন ভার্ব দিয়ে শুরু হয় এবং এখানে সাবজেক্টটা কিন্তু মিসিং থাকে, সাবজেক্টটা ব্যবহৃত হয় না। অ্যাক্টিভ ভয়েসে গঠনটাও এরকম, ফার্স্ট ভার্ব প্লাস অবজেক্ট। ফার্স্ট ভার্ব আমরা দেখতে পাচ্ছি এখানে, ফার্স্ট ভার্ব মানে হচ্ছে শুধু একটা ভার্ব যার প্রেজেন্ট ফর্ম এবং সাথে একটা অবজেক্ট। when we make it passive, আমরা যখন এটাকে প্যাসিভ করি তখন শুরু হয় লেট দিয়ে, অর্থাৎ শুরুতেই বসবে লেট। সেকেন্ড অপশনটা হচ্ছে অবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে একটা বি ব্যবহার করতে হবে, এন্ড থার্ড ভার্ব, থার্ড ভার্ব মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যখন প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তখন আমরা প্রথমে লিখব লেট, তারপরে লিখব অবজেক্ট, তারপরে লিখব বি এবং সবশেষে লিখব ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি গঠনটা তারপরেও দেখিয়ে দিচ্ছি, ইট উইল মেক এভরিথিং ক্লিয়ার। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। সি দ্য এক্সাম্পল। অ্যাক্টিভ ভয়েসে বলা হয়েছে ডু ইট, ডু ইট, ডুটা হচ্ছে ভার্ব, ভার্ব দিয়ে এটা শুরু হয়েছে, তাহলে এই ডুটা হচ্ছে ফার্স্ট ভার্ব এবং তার সাথে শুধু একটা অবজেক্ট ব্যবহৃত হয়েছে, ডু ইট। এখন প্যাসিভ করার জন্য আমাদের সবার আগে ব্যবহার করতে হবে একটা লেট, যেমনটা আমি বলেছিলাম লেট, তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হিসেবে এখানে ইট ছিল, লেট ইট, তারপর দেখো একটা বি লেখা হয়েছে, বি এবং পাস্ট পার্টিসিপল। if the sentence starts with do not or never, সেন্টেন্সটা যদি do not অথবা never দিয়ে শুরু হয়, অর্থাৎ বাক্যটা যদি নেগেটিভ হয়, তো সেক্ষেত্রে আমরা let not অথবা let never, অর্থাৎ যদি do not দিয়ে শুরু হয় তখন আমরা do not লিখব, আর যদি never দিয়ে শুরু হয় তাহলে let never লিখব, প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি, অর্থাৎ একই রকম, শুধুমাত্র নেগেটিভের বেলায় আমরা not বা never ব্যবহার করব। do not tell a লাই, এখানে বলা হয়েছে ডু নট টেল আ লাই, সো আমরা প্যাসিভ ব্যবহার করব লেট নট দিয়ে, লেট নট, তারপরে অবজেক্ট হচ্ছে আ লাই, লেট নট আ লাই, তারপরে বি পাস্ট পার্টিসিপল, বি তারপরে পাস্ট পার্টিসিপল হিসেবে টোল্ড লিখব, লেট নট আ লাই বি টোল্ড। অ্যানাদার এক্সাম্পল, নেভার ট্রাস্ট আ ফলস ফ্রেন্ড, এখানে নেভার দিয়ে শুরু হয়েছে, সো প্যাসিভ আমরা লেট নেভার দিয়ে লিখব, লেট নেভার লিখে তারপরে অবজেক্ট ছিল আ ফলস ফ্রেন্ড, এই ফলস ফ্রেন্ডটাকে সাবজেক্টে নিয়ে আসলাম, লেট নেভার আ ফলস ফ্রেন্ড, মানে অবজেক্টটাকে নিয়ে আসলাম, তারপরে বি এবং পাস্ট পার্টিসিপল, লেট নেভার আ ফলস ফ্রেন্ড বি ট্রাস্টেড। এভাবে আমরা
ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে পারি, এখানে আরেকটা জিনিস আমাদের একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ইফ দেয়ার ইজ নো অবজেক্ট অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যদি কোনো অবজেক্ট দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট দেওয়া না থাকলে স্টার্ট প্যাসিভ উইথ you are allowed to or you are requested to or you are advised to plus extension, অর্থাৎ সাবজেক্টের অর্থের উপরে বেস করে আমরা allowed to ব্যবহার করব নাকি requested to ব্যবহার করব নাকি advised to ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে। যেমন প্লিজ ডোন্ট টক লাউডলি, প্লিজ এবং আমরা জানি যে প্লিজ দিয়ে আসলে সবসময় রিকোয়েস্ট বোঝায়, প্লিজ ডোন্ট টক লাউডলি, খেয়াল করো এখানে কোনো অবজেক্ট নেই, এই লাউডলি হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। প্লিজ ডোন্ট টক লাউডলি, তাহলে প্লিজ দিয়ে যেহেতু অনুরোধ করা বোঝায় এই কারণে আমরা ইউ আর রিকোয়েস্টেড ব্যবহার করব, ইউ আর রিকোয়েস্টেড, এবং যেহেতু বাক্যটা নেগেটিভ ছিল, নেগেটিভ থাকলে টু এর আগে আমরা একটা নট ব্যবহার করব, নট টু। ইউ আর রিকোয়েস্টেড নট টু টক লাউডলি, ইউ আর রিকোয়েস্টেড নট টু টক লাউডলি। আমরা এবার দেখি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা হয়ে গেল। আই হোপ তোমরা এগুলো সফলভাবে করতে পারবে। একটা অপশন বাকি রয়েছে ভয়েস চেঞ্জের, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েসকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। এটাও একেবারে সহজ একটা বিষয়। তো আমরা যদি প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা শুরুতেই খুঁজে বের করব এই সেন্টেন্সের অর্থাৎ প্যাসিভ ভয়েসের এজেন্টটা কে। এজেন্ট এটা আবার কি জিনিস, তাই না? এজেন্ট হচ্ছে আমরা যখন একটা প্যাসিভ ভয়েস ব্যবহার করি, তোমরা খেয়াল করবে প্যাসিভ ভয়েসে ইন মোস্ট কেসেস আমরা বাই ব্যবহার করি, বাই এর পরে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে এখানে নিয়ে আসি, অর্থাৎ বাই এর পরে আমরা যাকে ব্যবহার করি, কাজটা যার দ্বারা করা হয় তাকেই এজেন্ট বলা হয়। তো সেই এজেন্টটা কে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। যেমন খেয়াল করো এখানে একটা প্যাসিভ বাক্য আমি দিয়েছি, রাইস ইজ কুকড বাই মাই মাদার, রাইস ইজ কুকড বাই মাই মাদার, বাই এর পরে রয়েছে মাই মাদার, এই মাই মাদার হচ্ছে এই বাক্যের অবজেক্ট, তাহলে অর্থাৎ এজেন্ট। এই এজেন্টটাকে আমরা এবার অ্যাক্টিভ ভয়েসের শুরুতে নিয়ে আসব, তাহলে মাই মাদার। এবং আমরা দেখতে পাচ্ছি ইটস অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল সেহেতু আমরা বাক্যটাকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে দিলেই হয়ে যাবে। মাই মাদার কুকস রাইস। ওকে, আমরা এবার দেখব আরো একটা এক্সাম্পল যেখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েসটা দেয়া আছে, হি ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে। বাট বন্ধুরা একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু কোনো এজেন্ট দেয়া নেই, শুধুমাত্র আমরা বুঝতে পারছি হি ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে, এবং অ্যারেস্ট অর্থ আমরা সবাই জানি, হি ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে বলতে বোঝায় সে গতকাল গ্রেপ্তার হয়েছিল। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে গ্রেপ্তার হয়েছিল তো বুঝলাম, কিন্তু গ্রেপ্তারটা কার দ্বারা হয়েছিল, কে তাকে গ্রেপ্তার করেছিল? এন্ড এটা কিন্তু আমাদের সবারই জানা একটা বিষয় যে গ্রেপ্তার আসলে কে করে। তো আমরা ধাপে ধাপে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। এই বাক্যে কোনো এজেন্ট নেই, এজেন্ট যে জাতীয় বাক্যে থাকবে না সেই বাক্যগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ করব। যেমন অ্যাক্টিভটা তাহলে কি হবে, আমরা একটু ভাবি, এখানে একটা এজেন্টকে আমরা প্রথমে খুঁজে বের করব বাক্যের অর্থের সাথে মিল রেখে। তাহলে অ্যারেস্ট করার কাজটা কার, আমরা অলরেডি পেয়ে গেছি সেই এজেন্টটাকে, সেটা হচ্ছে দা পুলিশ। তাহলে পুলিশ অ্যারেস্ট করেছিল তাকে, দা পুলিশ অ্যারেস্টেড হিম ইয়েস্টারডে। ওকে, তো পেয়ে গেছি এজেন্টটা। এবার আমরা একটা ছবির সাহায্যে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি যে আসলে আমাদের যে অনুমানটা সেই অনুমানটা সঠিক কিনা। হ্যাঁ, এবং এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। তো এরকম ভাবে যেসব বাক্যগুলোতে প্যাসিভ ভয়েসে কোনো এজেন্ট দেয়া থাকবে না সেই বাক্যগুলোর অর্থের সাথে মিল রেখে আমরা একটা সুইটেবল এজেন্ট ব্যবহার করব। আমরা আরো দু একটা এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টাকে ক্লিয়ার করতে চাই। ওকে, সি অ্যান এক্সাম্পল। এখানে প্যাসিভে বলা হচ্ছে এল্ডার্স শুড বি রেসপেক্টেড। এটা তো আমরা অবশ্যই করে থাকি, এল্ডার্স শুড বি রেসপেক্টেড। এল্ডার্স হচ্ছে যারা আমাদের গুরুজন, আমাদের মুরব্বী, তাদেরকে শ্রদ্ধা করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে শ্রদ্ধা করা উচিত, কে শ্রদ্ধা করবে? তো এল্ডার্সদের তো আমরা সবাই শ্রদ্ধা করি, বাট বাক্যে তো আর সেটা লেখা নেই যে আমাদের দ্বারা করতে হবে। এখানে আমরা সুইটেবল একটা সাবজেক্ট তাহলে ধরে নিব, অর্থাৎ একটা এজেন্ট ধরে নিব যে এল্ডার্সকে কে শ্রদ্ধা করবে। আমরা শ্রদ্ধা করব, হতে পারে উই শুড, হতে পারে তোমরা করবে ইউ শুড, হতে পারে সামওয়ান শুড, হতে পারে
ওয়ান শুড, অর্থাৎ অনেক কিছুই হওয়ার সুযোগ রয়েছে, বাট এখানে সেন্টেন্সে ওয়ান শুড ব্যবহার করা হয়েছে। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স এল্ডার্স। যদি আমরা চাই যে ওয়ান দিয়ে করবো কেন, আমাদের এল্ডার্স যারা তাদেরকে আমরা শ্রদ্ধা করব, অবশ্যই আমরা ওয়ানের পরিবর্তে এখানে উই ব্যবহার করতে পারি, অর্থাৎ উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স। যদি ইউ ব্যবহার করতে চাই যে তোমার গুরুজনদেরকে তুমি শ্রদ্ধা করবে, ইউ শুড রেসপেক্ট ইওর এল্ডার্স। এভাবে আমরা সুইটেবল এজেন্ট ধরে প্যাসিভ ভয়েস গুলোকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে পারি। তাহলে আমরা আরেকটা বাক্য দেখতে চাই, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বাক্য, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। যে বাক্যটার অর্থ হচ্ছে সারা বিশ্বেই ইংরেজি ভাষায় কথা বলা হয়। এখন প্রশ্ন ওই একটাই যে সারা বিশ্বে তো ইংরেজি ভাষায় কথা বলা হয়, কথাটা কে বলে? অ্যান্সার ইজ ভেরি ইজি। ইংরেজি ভাষায় কথা কে বলে? তাহলে সারা বিশ্বের মানুষই ইংরেজি ভাষায় কথা বলে। এখন আমরা এখানে কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু উই বলতে পারি না, কারণ সারা বিশ্বের কথা তো আর আমরা বলি না, তাই না? তাহলে পিপল বলে, সারা বিশ্বের পিপল ইংরেজি ভাষায় কথা বলে। দেখো এখানে সাবজেক্ট হিসেবে পিপল ব্যবহার করা হলো। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বেই পিপলরা, মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। তো পিপল হিসেবে আমরা পিপলটাকে আমরা এখানে এজেন্ট হিসেবে ব্যবহার করলাম। প্রিয় বন্ধুরা, আমাদের আলোচনা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আই হোপ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ তিন প্রকার সেন্টেন্সের বিষয়টাই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং ব্যবহার করতে কোনো সমস্যা হবে বলে অন্তত আমি মনে করি না। তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো শেষ করার আগে আমরা আরেকটা বাক্য দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে নাওএডেজ ওয়েলথ ইজ প্রেফার্ড টু হেলথ। এখানে বলা হচ্ছে নাওএডেজ ওয়েলথ ইজ প্রেফার্ড টু হেলথ, অর্থাৎ হেলথের চেয়ে ওয়েলথকেই বেশি পছন্দ করা হয়। তো এখানেও সেই সেম কোশ্চেন যে ওয়েলথের চেয়ে হেলথের চেয়ে ওয়েলথকে বেশি পছন্দ করা হয়, পছন্দটা কে করে? এটাও তো আমরাই করি, এটা পিপলরাই করে। নাওএডেজ পিপল প্রেফার ওয়েলথ টু হেলথ। ধন্যবাদ।